বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজকের গল্প ডবল ডোজের ফলাফল। কলমে আশাপূর্ণা দেবী। উচ্চ মাধ্যমিক টেস্ট শুরুর দিন সকালে ঘুম থেকে উঠেই উপমন্যুর মনে হলো মাথার মধ্যেটা যেন বিলকুল ফাঁকা, স্রেফ ধূসর মরুভূমি। ব্রেন কোনো কাজ করছে না। এতদিন ধরে যা কিছু পড়েছে টরেছে, ব্রেনের দেওয়ালে তার ছায়া মাত্র নেই। আদৌ কিছু পড়েছে কি পড়েছে? ভাবতে গিয়ে চোখের সামনে একটা অন্ধকারের পর্দা ঝুলতে দেখল। ভাবতে ভাবতে মুখ ধোবার জন্যে বাথরুমের দিকে এগোলো। রনিতা দেখতে পেয়ে বলে উঠল, এই ছোড়দা, পায়জামার লটপটাতে অমন ভ্যাবলার মতন হাঁটছিস যে, আছাড় খেতে চাস? উপমন্যু কপালে হাত দিয়ে বলল, মাথাটা কেমন ঘুরছে। মা দালানের ধারে বসে কুটনো কুটছিলেন। বলে উঠলেন, মাথার আর দোষ কি, আজ পরীক্ষা। কাল রাত্রিতেও রাত 2টো পর্যন্ত পড়া হলো বাবুর, তাও আবার দাদার ঘুম হবে না বলে মোমবাতি জেলে। মাথা ঘুরবে না? আমার বাবা বলতেন, পরীক্ষার আগের দিন সব বইপত্র তুলে ফেলতে হয়, ওই দিনটা কেবল মনে মনে ভাবতে হয় এ পর্যন্ত কি পড়েছি, আর তার থেকে কোনটা কোশ্চেন পেপারে আসা সম্ভব। মার পরলোকগত বাবার উপদেশবাণী শোনবার জন্য অবশ্য দাঁড়িয়ে থাকলো না উপমন্যু। বাথরুমের মধ্যে ঢুকে গেল। আর তার একটু পরেই হঠাৎ বাথরুমের মধ্যে হুড়ুদ্দুম গুড়ুম গুড়ুম একটা শব্দ শোনা গেল। মনে হলো জল ভরা একটা বালতি বোধ হয় কলের গলা থেকে হ্যান্ডেল ছিঁড়ে বা ধাক্কা খেয়ে পড়ে গেল। এখন তো আর আগের মতো লোহার বালতি ব্যবহার হয় না, সবই পলিথিন, প্লাস্টিক। তাই ঝনঝনানি শব্দ না হয়ে দুরুদ্দুম ধপাস। কি হলো, কি পড়ল? ছুটে এলো বাড়ির লোকেরা। মা দরজায় হাত দিল, ও মনু, কি পড়ল? কি ভাগ্যিস শুধু মুখ ধুতে গেছে, বোধহয় দরজার ভিতর থেকে ছিটকিনি লাগায়নি। ভেজানো দরজা খুলতে গেল, আর দেখা গেল বাথরুমের মেঝেটা জলে থই থই। লাল রঙা মস্ত বালতিটা তার ওপর গড়াগড়ি খাচ্ছে, আর তার সঙ্গে প্রায় লেপচে কুকড়ে শুকড়ে ঘাড় গুজে পড়ে আছে উপমন্যু। ক ঘন্টা বাদেই যাকে পরীক্ষায় বসতে যেতে হবে, কোনোভাবেই পরেই না হয় গেছে আছাড় খেয়ে, তো উঠছে না কেন? এই শেষ ডিসেম্বরের শীতে থই থই জলের ওপর এ কি সর্বনেশের দৃশ্য! মনু, ও মনু, পড়লি কি করে? মেজেই তো একটু শ্যাওলা নেই বাবা, ওঠ মনু, অর্থাৎ উপমন্যু নিঃশ্বাস। অতএব দাদা আর কাজের ছেলে স্বদেশ দুজনে মিলে উপমন্যুকে ধরাধরি করে তুলে আনলো এবং তাড়াতাড়ি ভিজে পায়জামা গেঞ্জি ছাড়িয়ে গা মুছিয়ে শুকনো জিনিস পরিয়ে বিছানায় শুয়ে দেওয়া হলো। উপমন্যুর জ্ঞানগাম্যি নেই। সুবীর, উপমন্যুর বাবা, ঘটনার সময় হাঁটতে আর বাজার করতে গিয়েছিলেন। ভোরবেলা হাঁটতে বেরিয়ে ফেরার সময় বাজার করে আনা তার নিয়ম। ভদ্রলোক তো ফিরে এসে আজ উপমন্যুর পরীক্ষা, তাড়াতাড়ি ভাত খেতে বসবে, তাই মাছ টাছ একেবারে কুটিয়ে নিয়ে এসেছেন। ভেবেছেন বাড়ি এসে বলবেন মনুকে যেন আজ শুধু পেটির মাছ দেওয়া হয়, যাতে কাটা কম। দেরির ভয়ে রিকশা করে ফিরেছেন। সেসব বলা মাথায় উঠল। বাজার করা রিকশাটাকে নিয়েই ডাক্তার বাড়ি ছুটলেন। বরাবরের বাড়ির ডাক্তার। অভিমন্যু উপমন্যুদের তুই করে কথা বলেন। ওদের বাপকে নাম না ধরে বলেন চ্যাটার্জি, আর তার গিন্নিকে বলেন বৌমা। তো সেই বৌমাকে ছেলের বিছানার কাছে বসে চোখ মুছতে দেখে একখানা ধমকি দিয়ে বললেন, এসব কি হচ্ছে বৌমা? আমি তো ভাবনার কিছুই দেখছি না। ডাকলে সাড়া না দেবার মতো তো নয়। হার্টবিট, পালসবিট সবই নর্মাল, চোখের তারা স্বাভাবিক। আচমকা পড়ে গিয়ে বোধ হয় নার্ভাস হয়ে গিয়ে ঝিমিয়ে আছে। রনিতা বলল, সকালে উঠে বলল মাথা ঘুরছে। তাই নাকি? রাতে কি খেয়েছিল? মাংস? আর তার সঙ্গে নতুন নলেন গুড়ের পায়েস? না,
ছোটদা ওই সব পায়েস টায়েস খায় না, কাল মাংসও হয়নি। আজ থেকে ছোটদার পরীক্ষা শুরু। কি হবে ডাক্তার জেঠু, ওর পরীক্ষা দেওয়া হবে না? আজ থেকে পরীক্ষা শুরু? ও, তাই ব্যাটার মাথা ঘুরেছে, পড়াশুনোয় ফাঁকি দিয়ে বেরিয়েছে বোধ হয়। দেখো কেমন থাকে। যাকগে, এখন তা নিয়ে মাথা ঘামাতে বসতে হবে না। আমার তো মনে হচ্ছে ভাবনার কিছুই হয়নি। হঠাৎ বালতি সমেত পড়ে গিয়ে ভয় পেয়ে নার্ভাস মতো হয়ে গিয়ে, তবে জ্ঞান ফিরতে বেশি দেরি হলে আমায় যেন আবার একটা খবর দেওয়া হয়, আর ঘণ্টাখানেকের মধ্যে সেন্স এসে গেলে কিছু খেতে চাইলে খেতে দেওয়া দরকার, তবে লিকুইড। ভাবনার কিছু নেই বলে গেলেও ডাক্তার চলে যাবার পরও বাড়িতে যেন একটা শোকের মতো ছায়া। পরীক্ষা তো লাটে উঠল, হঠাৎ কি হলো ছেলেটার, কি হলো সেইটাই তো একটা রহস্য। ঘণ্টাখানেক কেন, আধ ঘন্টা পরেই চোখ মেলল উপমন্যু অর্থাৎ মনু, আর কেমন যেন ভারী ভারী অথচ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, পটলা, ওটা কি হচ্ছে? পটলা? পটলা মনুর জ্যাঠামশায়ের ছেলেবেলার ডাকনাম, কিন্তু তাকে ডাকনাম ধরে ডাকবার লোক কে আছে বাড়িতে? কোনো বাড়িতেই বা আছে? তাছাড়া তিনি তো এখন আছেন তার মেয়ে জামাইয়ের কাছে চন্দননগরে। মনু, এই মনু, কি বলছিস? দাদা অভিমন্যু বলল। উপমন্যু উঠে বসল, একটু যেন অবাক চোখে তাকিয়ে দেখে বলল, তুই কে? আমি কে? আমায় চিনতে পারছিস না? ন্যাকামি হচ্ছে। তবু মনু সেই ভারী গলায় বলে উঠল, ভোম্বল, ভোম্বল কোথায় গেলি? এ ছেলেটি কে বলতো? ভোম্বল উপমন্যুর বাবার ডাকনাম। সে নাম ধরে একমাত্র জেঠু ডাকেন এবং বড় পিসিমা এলে তিনি। রনিতা জোরে বললে, কি হচ্ছে ছোটদা? বাবার নাম ধরে ডাকছিস যে বড়? বাবা এখন ডাক্তার জেঠুকে খবর দিচ্ছেন তোর জ্ঞান ফিরেছে। ওই মেয়েটাই বা কে? আমায় তুই বলছিস যে বড়? ভোম্বল, বড় বৌমা, সুমতি বলেই আবার শুয়ে পড়ল চোখ বুজে। সুমতি এদের বড় পিসিমার নাম, বর্ধমানে থাকেন। হঠাৎ এই সব গুরুজনদের নাম ধরে ডাকতে শুরু করলো কেন? সকলেই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। মনুর মা অর্থাৎ বোধহয় যিনি বৌমা, তিনি ছেলে চোখ খুলেছে দেখেই ছেলের জন্য একটু হরলিক্স তৈরি করে আনতে গিয়েছিলেন। নিয়ে এসে তাড়াতাড়ি বললেন, মনু, মনু, এমন করছিস কেন বাবা? এই নে, একটুকু খেয়ে নে, পড়ে গিয়ে মাথা ঝিমঝিম করছে। উপমন্যু উঠে বসে চোখ বোঝা অবস্থাতেই কাপটা ধরে এক চুমুক খেয়েই বলে উঠল, এটা আবার কি রকম চা? কে বানিয়েছে? চা তো নয় বাবা, হরলিক্স। হরলিক্স? উপমন্যু চোখ খুলে চারিদিকে তাকালো, দৃষ্টি কেমন উদ্ভ্রান্ত। কেন হরলিক্স খেতে যাব কেন আমি? আমি কি এখন রুগী? হরলিক্স খাওয়া গে তোমার পুচকে খুকিকে। পুচকে খুকি? উপমন্যুর মা ভয়ে কাঠ। ও, মনে পড়েছে, ভাসুর ঠাকুরের বড় মেয়ে, চন্দননগরে যার কাছে এখন গেছেন ভাসুর অর্থাৎ সেই পটলা, সেই অনিতাকে শ্বশুরমশাই পুচকে খুকি বলতেন। সেই তাকেই যা দেখে গেছেন তিনি, আর কোনো নাতি নাতনিকে দেখেননি, মারা গিয়েছিলেন। মনু হঠাৎ এসব বলছে কেন? তবে কি এতকাল পরে তিনি ভূত হয়ে এসে এই নাতিটার ঘাড়ে এসে চাপলেন? ভয়ে প্রথমটা তো কাঠ, তারপর কাঁপতে কাঁপতে বললেন, মনু, এসব কি বলছো বাবা? তোমার আজ পরীক্ষা মনে নেই? তুমি আবার কে? মনু বলে ওঠে, ও ছোট বৌমা। এমন বুড়ো বুড়ো দেখতে লাগছে কেন? বড় বৌমা কই? মনুর মা ভয়ে ভয়ে বললেন, মেয়ের বাড়ি গেছেন চন্দননগরে। মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি আবার কি? সেই ছোট্ট মেয়েটার আবার নিজের বাড়ি কি? না, তীর্থ থেকে ফিরে সব যেন কেমন গোলমাল লাগছে। আবার শুয়ে পড়ল। তীর্থ থেকে? সেও তো একটা কথা। উপমন্যুদের ঠাকুরদা তো তীর্থে গিয়ে মারা গিয়েছিলেন। একটা দলের সঙ্গে গিয়েছিলেন কেদার বদরি। ফেরার সময় পথে দারুণ অসুখে ধরে, কোনো মতে বাড়ি ফিরেই মারা যান। এসব তো কবেকার কথা, সবাই ভুলেই গেছে। আর এরা তো ঠাকুরদা ভদ্রলোককে চোখেই দেখেননি, তবে সর্বদা চোখের সামনে তার মস্ত এনলার্জ করা ফটোটা ঝোলানো আছে। এই যা, ভদ্রলোকের চোখ দুটো বড় বড়, দেখে মনে হয় যেন জলজ্যান্ত তাকিয়ে আছেন।
অপমন্যু ছেলেবেলায় জেঠুর কাছে আর পিসির কাছে কেবলই জিজ্ঞেস করত, উনি কার বাবা? পিসিরও বাবা, জেঠুরও বাবা, বাপিরও বাবা? উনি তোমাদের কি বলতেন? ও এইসব। আর আমরা তখন জন্মাইনি। ইস, আমি যদি জন্মাতাম! ওনার গোপ ধরে টানতাম। কি গোপ! সবাই হাসত। কিন্তু সে তো কতদিনের কথা। সে ভদ্রলোকের তো এতদিনে অন্য কোথাও জন্মে গিয়ে খোকা হয়ে বেড়াবার বা স্কুলে যাবার বয়স হয়ে যাবার কথা। এতদিন পরে ভূত হয়ে আসবেন কেন? ভাবতে ভাবতে আর কাঁপতে কাঁপতে অপমন্যুর মাও প্রায় অজ্ঞান হয়ে শুয়ে পড়লেন। ডাক্তার এলেন কিছুক্ষণ পরে। অপমন্যু তখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে। কই নাড়িটা দেখি বলে কম্বল তুলতেই অপমন্যু খ্যাক করে ওঠে। তুমি আবার কে হে? গলায় ওটা কি ঝুলছে? ও ডাক্তার, তো হঠাৎ আমার নাড়ি দেখার কি দরকার পড়ল? না না, আমার ওপর এসব সর্দারি চলবে না। গলার স্বর কখনো ভারী, কখনো ফ্যাসফেসে। ডাক্তারকে অন্য ঘরে ডেকে এনে ঘটনা বলতেই ডাক্তার রেগে উঠে বললেন, ছেলের ঘাড়ে ভূত চেপে থাকে তো ওঝা ডাকোগে চ্যাটার্জি। আমি এসবের মধ্যে নেই। আমি তো দেখছি সবই নর্মাল। এসব চালাকি করে বলছে, তোমাদের ভয় খাওয়াবার জন্যে। অপমন্যুর বাবা বললেন, বাহ, হঠাৎ আমাদের ভয় খাওয়াবার জন্যে? কেন? কি দরকার? দরকার হয়তো একটু মজা করা। তোমার এই ছেলেটি তো খুবই লক্কা। সর্বদাই তো দেখি বন্ধু পরিবেষ্টিত হয়ে রাস্তায় ঘুরছেন। যাক, ওষুধ টষুধ কিছু দিচ্ছি না, দেখো খিদে পেলে কি করে। বাবার আত্মা ওকে ভর করেছে মনে হচ্ছে। হাসালে চ্যাটার্জি। তো ডাকোগে ওই সব আত্মার ডাক্তারকে, যত সব। চ্যাটার্জি ভয়ে ভয়ে বললেন, তো আপনার বৌমাকেও একবার একটু দেখে যান। কেন? তার আবার কি হলো? কিছু না, মানে একটু ভয় পেয়ে গিয়ে। তা তিনি অবশ্য ততক্ষণে সামলেছেন। ডাক্তারকে দেখিয়ে মাথায় কাপড় দিলেন। তারপর বললেন, হঠাৎ পড়ে যাবার পর থেকেই। ডাক্তার হচ্ছেন বিজ্ঞানের ছাত্র। বললেন, পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে ব্রেন এফেক্ট করতে পারে বৌমা, তবে ব্রেনের মধ্যে ঠাকুরদার আত্মার ভর হতে দেখিনি কখনো। আমাদের কাছে এ রোগের ওষুধ নেই। ভাত টাত খেতে চাইতো, দেওয়া হয় যেন। ডাক্তার তো বলে গেলেন তার কাছে এ রোগের ওষুধ নেই, কিন্তু রোগটা যখন আটকে রয়েছে ওষুধ তো দরকার। অতএব পটলা অর্থাৎ সুধীর চ্যাটার্জির কাছে খবর গেল তাড়াতাড়ি চলে আসতে। খবর গেল বর্ধমানে সুমতির কাছেও। দুজনেই একসঙ্গে এলেন সন্ধ্যা পার করে। অপমন্যু তখন তোয়াজ করে দালানে আসন পেতে বসে গরম লুচি, ফালা ফালা বেগুন ভাজা, ফুলকপির ডালনা আর কাটা কম্পেটির মাছের ঝাল চালাচ্ছেন। সকালে ভয়ে ভয়ে ভাত খেতে দেওয়া হয়নি, যদিও বারবার বলেছিল অপমন্যু, বৌমা, কত বেলা হয়ে গেল, ভাত দিচ্ছ না কেন? তো বৌমাটি বলেছিল, ডাক্তারবাবু বলেছিলেন আজ জলীয় জিনিস খেতে। ধত্তরি ডাক্তারবাবু, কেন, আমার কি হয়েছে? অপমন্যুর মা ছেলেকে আপনি বলবেন না তুমি বলবেন বুঝতে না পেরে সাবধানে বলেন, মানে সকালে চানের ঘরে মাথা ঘুরে পড়ে যাওয়ায়। মাথা ঘুরে? আমার আবার মাথা ঘুরতে যাবে কেন? ঘুরল তো সেই কোনো একটা যেন ছেলের। আছাড় খেলো ধাই ধপ্পাস, হা হা হা। যাকগে, তাহলে 4টি গরম মুড়ি আর মচমচ করে ভাজা অনেকগুলো বেগুনি দাও। অভিমন্যু, রনিতা এরাও এখন থতমত, কারণ বাবার কাছে শুনেছিল তার বাবা নাকি গরম মুড়ির সঙ্গে বেগুনি খেতে খুব ভালোবাসতেন। তদবধি ওরা আর এদিক মারাচ্ছে না। বাবা তো অফিস কামাই করে, জেঠু পিসিকে খবর দেবার জন্য ছুটোছুটি করছেন। বেচারি মায়েরও যত জ্বালা, ছেলের ঘাড়ে চাপা শ্বশুরের ভূতের তোয়াজ করতে করতে প্রাণ যাচ্ছে। সন্ধে হতেই লুচির ব্যবস্থা করেছেন এবং শ্বশুর টেবিলে খাবেন কি না খাবেন বুঝতে না পেরে মেঝেতেই কার্পেটের আসন পেতে খেতে দিয়েছেন। সুধীর আর সুমতি, এক রিটায়ার্ড ভদ্রলোক আর একটি গিন্নিবান্নি মেয়ে এসে পড়েই আহারত উচ্চ মাধ্যমিক পড়ুয়া কিশোরটির কাছে প্রায় আছড়ে পড়ে বসে বললেন, বাবা। ঘটনাটি বিশদ জেনেই এসেছেন অবশ্য। অপমন্যু বলে উঠল, ওহ, তোরা এসে গেছিস, ভালো ভালো, কতদিন দেখিনি। তো বড় বৌমা কই? সুধীর বললেন, তার শরীরটা ভালো নেই, শরীর খারাপ। কেন? মেয়ের বাড়ি আদর খেয়ে শরীর সেরে তো মোটা হয়ে যাবার কথা। তা বস বস, চায়ের সঙ্গে গরম লুচি খা। তারপর শুরু হয়ে গেল পুরনো কথা।
সুমতি ছেলেবেলায় লুচি দেখলেই খাবো খাবো করতো না, এখন কত বুড়ো হয়ে গেছে। ও বাবা, তোমার এখনও সে কথা মনে আছে? পটলা, তুই রিটায়ার করেছিস? বলিস কি, এই তো সেদিন বই খাতা নিয়ে স্কুলে যেতিস, একদিনও কামাই করতে চাইতিস না। পটলা কণ্টকিত হন। ওহ, কি স্মরণশক্তি! কিন্তু 20 বছর আগে চন্দ্রবিন্দু হয়ে যাওয়ার বাবা একটা বালকের দেহে ভর করে স্মরণশক্তি দেখিয়ে আর সংসারের কী লাভ করাবেন? সুমতি অন্য জায়গায় এসে ফিসফিস করে পরামর্শ করেন, ওঝাই হচ্ছে দাওয়াই। বর্ধমানে সুমতির জানা খুব ভালো ওঝা আছে, কাল ভোরের গাড়িতেই তাকে নিয়ে আসতে বলা হোক। সুমতির শ্বশুরবাড়ির কে যেন পোস্ট অফিসে কাজ করে, সেখানে টেলিফোন আছে, রাত 10টার মধ্যে ফোন করে দিলে ম্যানেজ হয়ে যাবে। তবু সুমতি রাত্রে শোবার আগে কাঁদো কাঁদো হয়ে বললেন, বাবা, তুমি তো অনেক দিন আগে সংসারের মায়া কাটিয়ে চলে গেছো, আবার কেন ফিরে আসা? ছেলেটার পরীক্ষা ভণ্ডুল হলো, তাছাড়া ওঝাদের তো শরীরের মধ্যে মমতা থাকে না, হয়তো এমন ঝাড় দেবে। ওঝা? উপমন্যু অবাক হয়ে তাকায়, তারপরই ঠাকুরদার গলার স্বরে বলে, ওঝা মানে? কলকাতার ওঝা কোথায়? কলকাতায় নয়, আমার শ্বশুর বাড়ির দেশ থেকে আসতে বলা হয়েছে। হ্যাঁ, খবরদার ওই সব শ্বশুর বাড়িটারই দেখাতে আসবে না বলে দিচ্ছি, রক্ষে থাকবে না। সুমতি ভয়ে ভয়ে বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ ঘরে এসে বলেন ব্যাপার মোক্ষম। তিনি একবার এসে পড়লে হয়, তবে তার চিকিৎসা বড্ড উগ্র। তো কি আর করা, রোগ ব্যাধি হলেও তো ডাক্তারের ছুরির নিচে প্রাণ সমর্পণ করতে হয়। হে ভগবান, কখন সকাল হবে? আমি সারা রাত জেগে দুর্গানাম করব, কিন্তু সকাল হতে কি তর সইল? রাতারাতি আর এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল নাকি। রাত্রে শোয়ার ব্যবস্থা হয়েছিল এইভাবে, অভিমন্যু উপমন্যু এই দুই ভাইয়ের শোবার ঘরে, আপাতত ঠাকুরদার আত্মার ঘরে, আলাদা বিছানায় জেঠু আর বাপি। মায়ের ঘরে মা, বড় পিসি আর রনিতা। দুই ভাইয়ের পড়ার ঘরে অভিমন্যু একা। বড় পিসির নির্দেশ সব ঘরে, এমনকি সারা বাড়িতে আলো জ্বলবে, নেভানো যাবে না, চোখে আলো লেগে ঘুম আসবে না। শীতকাল তো চাদর কম্বল চাপা দাও, আলো কম্পালসারি। কিন্তু মাঝরাত্রিতে হঠাৎ লোডশেডিং হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুমুল কলরোল। আলো আলো জ্বালো, টর্চগুলো কোথায়? মোমবাতি নেই? ও ভি, তোমার পড়ার ঘরে মোমবাতি ছিল না? মনু কাল মোম জেলে রাত জেগে পড়ালেখা করছিল। ওহ, দরকারের সময় যে টর্চগুলো কোথায় যায়? এই দেশলাইটা নেই, কাঠি জেলে দেখ মোমবাতি আছে কিনা। আর এমনি ভৌতিক কাণ্ড, এই কলরোলের মধ্যে কিনা ঠাকুরদার ভূত সমেত উপমন্যু একটা বিকট আ আ শব্দ করে মশারির দড়ি ফড়ি ছিঁড়ে লেপ কম্বল জড়িয়ে খাট থেকে গড়িয়ে ধপ্পাস। তার মানে একই দিন রাত্রির মধ্যে দুবার মাথায় চোট। অপমন্যুর মা ছুটে এ ঘরে এসে ডুকরে কেঁদে ওঠেন, ছেলেটা আর বাঁচবে না। বাতি খুঁজে পাওয়া গেল, টর্চ। ছেলেকে বা বাবাকে সাবধানে ধরে তুললেন দুই চ্যাটার্জি, শুয়ে দিলেন খাটে। রনিতা ডুকরে বলল, জেঠু, মাথাটা কি ফেটে গেছে ছোড়দার, নাকি মাথায় মস্ত গোল আলু গজিয়ে গেছে? জেঠু বললেন, আরে না না, কিছু হয়নি, লেপ কম্বল মশারি সব শুদ্ধ জড়িয়ে পড়ে শুধু কুমড়ো গড়াগড়ি হয়েছে, মাথার নিচে বালিশটা পর্যন্ত রয়ে গেছে। তবে আজ সব দিকেই ব্যাড লাক, না হলে শীতের মাঝরাত্রি লোডশেডিং কেন? সুমতির এখন দুর্গানাম বন্ধ। নিঃশ্বাস ফেলে বললেন, ওটাও হয়তো বাবার খেলা। কতক্ষণে যে রাত ভোর হবে, কতক্ষণে যে তিনি এসে পৌঁছবেন। তিনি মানে সেই করালি ওঝা। কিন্তু তার কি আর আসবার দরকার রইল? একই দিনে দুবার মাথায় চোট লেগে। ডাক্তার জেঠু হা হা করে হেসে বলে উঠলেন, তার মানে বিষে বিষে বিষক্ষয়। কেমন কিরে রনি, কান্না থেমেছে তো? তাহলে জম্পেশ করে একটু চা খাওয়া। রাতে সেই পড়ে যাবার পরই হঠাৎ দেখা গেল যে মনু সেই মনু বলে উঠেছিল, তোমরা এ ঘরে কেন? জেঠু কখন এলে? দাদা কোথায়? আর তারপর বলেছিল, অনেকক্ষণ মোম জেলে পড়ে ভীষণ ঘুম পাচ্ছে, ভোরে ভোরে জাগিয়ে দিও, কাল আমার পরীক্ষা শুরু। এখন সকালে উঠে মাকে তাড়া লাগাচ্ছে। বললাম ভোরে ভোরে জাগিয়ে দিতে, জানো আজ পরীক্ষা। তার মানে ধরে নিতে হচ্ছে প্রায় পুরো একটা দিন রাত্রির
স্মৃতি মুছে গেছে ওই মনু নামের ছেলেটার। তা যাই হোক, লজ্জার মাথা খেয়ে ডাক্তারকে তো ডাকতেই হবে। তিনি হা হা করে হেসে বললেন, তার মানে বিষে বিষে বিষক্ষয়। বাড়িতে আজ আনন্দের হাট, কারণ খানিকটা পরে বাড়ির জামাই অর্থাৎ চ্যাটার্জিদের জামাইবাবু মনু রনিদের পিসেমশাই বর্ধমান থেকে এসে হাজির হয়েছেন ভোরের গাড়িতে বেরিয়ে। এসেছিলেন অবশ্য ভগ্নদূত হয়ে। বললেন সেই করালি ব্যাটাকে পাওয়া গেল না, ব্যাটা নাকি এখন জেল খাটছে। কোথায় কাদের বাড়িতে নাকি ভূত ছাড়াতে গিয়ে একটা রোগা পটকা বউকে এমন মার মেরেছিল যে বউটা ব্যাস এখন 10 বছর ঘানি টানুক বাবু। মনুর মা শিউরে ওঠেন, ও বাবা, আমার মনুও তো রোগা পটকা, যাক বাবা বাঁচা গেছে। বাড়িতে জামাইবাবু এসেছেন কতদিন পরে, মুরগি আনো, ইলিশ আনো, চিংড়ি আনো, রাজভোগ আর নলেন গুড়ের সন্দেশ আনো। কিন্তু অপমন্যুর পরীক্ষা, তা সে আর কি হবে, ছেলে বেঁচেছে এই ঢের। তাকে বলা হয়েছে, তুমি কাল পড়ে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে, সারাদিন জ্ঞান ফেরেনি, রাত্রিতে আবার পড়ে গিয়ে নর্মাল। বাকি কথাগুলো অবশ্য চেপে ফেলা হয়েছে তার কাছে। খুব ইনোসেন্টের মতো সেও মেনে নিয়েছে সে কথা, আর বলেছে কি আর করা যাবে, লাকি যখন ব্যাড, আগামী বছরই পরীক্ষায় বসতে হবে। সকলে নিশ্চিত ঠাকুরদা ঘটিত নাটকটি টের পায়নি উপমন্যু। কে আর সন্দেহ করতে পারবে, সে নাটকের নাট্যকার স্বয়ং উপমন্যু চ্যাটার্জি নিজেই। কাল রাত 2টো পর্যন্ত জেগে নাটকের খসড়া বানিয়েছে এবং মাঝে মাঝে মগজ হাতড়ে হাতড়ে নোট করেছে। বড় চ্যাটার্জি ডাকনাম পটলা, ছোট চ্যাটার্জি ডাকনাম ভম্বল, বর্দি অনিতা ডাকনাম পুচকে খুকি, মুড়ি বেগুনি, লুচি বেগুন ভাজা। বেগুন ভাজা আবার মানুষে খায়, যাকগে একটা দিন। এখন ভাত খেয়ে দেখা করতে চলেছে তার পরম গুরু, নাটের গুরু, প্রাণের বন্ধু অরূপ রতনের সঙ্গে। ডাক্তারবাবুর কাছে খবর, অরূপেরও কাল পরীক্ষা দেওয়া হয়নি। পরশু রাত থেকে হঠাৎ আচমকা তার মাথার গোলমালের লক্ষণ দেখা দিয়েছে। এখন তাকে ঘরে ছিটকিনি বন্ধ করে আটকে রাখা হয়েছে। পড়ে যাওয়ার ডবল ডোজে না হয় বিষে বিষে বিষক্ষয় হলো, কিন্তু চট জলদি পাগলের পাগলামি সারাবার উপায় কি? মুশকিলে পড়ে গেল বেচারি অরূপ। ভাগ্যিস সেদিন ওর কথা সমর্থন করেনি মনু। বলেছিল, না রে, পরীক্ষার আগেই হঠাৎ দুজনে পাগল হয়ে গেলে লোকের সন্দেহ আসবে, আমি দেখি কিভাবে ম্যানেজ করতে পারি। তবে না, এই অরূপের সঙ্গে আর নয়, ওর প্ররোচনাতে পড়েই তো সারা বছর ফাঁকি মেরেছে। অরূপ বলতো, সারা বছর ধরে পড়ে ধোবার গাধারা, আমার মতে ওস্তাদের মার শেষ রাত্রে, আহা আড্ডার মতো সুখের ব্যাপার আর আছে? অতএব যখন তখন আড্ডা চলেছে যেখানে সেখানে আড্ডা, স্কুলে পালিয়ে আড্ডা, না আর নয়, সামনের বছর মার কাটারি, রেজাল্ট দেখিয়ে দেবে উপমন্যু। সমাপ্ত। গল্প ডবল ডোজের ফলাফল। কলমে আশাপূর্ণা দেবী, কণ্ঠে আমি রোজি।